হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে জেনারেল ক্যারেক্টার্স অফ অ্যাসকেলমেন্থিস। অ্যাসকেলমেন্থিসের জেনারেল ক্যারেক্টার্স পড়া আমরা আগের একটা ক্লাসে শুরু করেছি, পার্ট 1-এর কিছুটা পড়েছি আর পার্ট 2-তে কিছুটা পড়ব। যেহেতু এর ক্যারেক্টার্স অনেকগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স রয়েছে, তো একটা ভিডিওতে সেটা কমপ্লিট করা সম্ভব ছিল না, তাই আমরা অন্য আর একটা ভিডিওতে পার্ট 2-তে বাকি এদের যে জেনারেল ক্যারেক্টার্সগুলো বাকি ছিল সেগুলো আমরা পড়ে নেব। তো আগে যে ক্যারেক্টার্সগুলো আমরা পড়েছি সেগুলো কি পড়েছি, যে এদের হ্যাবিট্যাট কীরকম, এদের বডিতে সিলোম আছে না নেই, তারপরে এদের ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে আমরা পড়েছি। আর আমরা কি পড়েছি, এদের যে বডি ওয়াল কীরকম হয়, বডি ওয়াল সম্বন্ধে পড়েছি, সার্কুলেটরি সিস্টেম আছে কি নেই সে সম্বন্ধে পড়েছি। তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে পার্ট 1-এর ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর আজকে যেই ক্যারেক্টার্সগুলো বাকি ছিল সেই ক্যারেক্টার্সগুলো আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে পার্ট 2-তে। তো প্রথমেই যেটা আজকে আমরা পড়বো সেটা হচ্ছে জানবো, যেটা হচ্ছে এদের এক্সক্রিটরি সিস্টেম। তো এদের এক্সক্রিটরি সিস্টেমটা প্ল্যাটিহেলমিনথিসদের তুলনায় কিন্তু সিম্পল। প্ল্যাটিহেলমিনথিসের যেমন এক্সক্রিটরি সিস্টেম থেকে যেমন নিটে কোয়েশ্চেন আসতে পারে যে ফ্লেম সেল কাদের দেখা যায়, এদের ক্ষেত্রেও কিন্তু এদের যে এক্সক্রিটরি সিস্টেম রয়েছে সেটা কী ধরনের সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো এদের যে এক্সক্রিটরি সিস্টেম সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার হতে পারে, অথবা কী হতে পারে, ক্যানাল দিয়ে গঠিত হতে পারে। এখানে যেমন ক্যানালের এখানে স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, এখানে ক্যানাল এনে হবে, এখানে NALS হবে, ক্যানালের স্পেলিং মিস্টেক হয়ে গেছে। তো এদের যে এক্সক্রিটরি সিস্টেম সেটা কি হবে, গ্ল্যান্ডুলার হবে, ক্যানাল দ্বারা গঠিত হবে, অথবা ক্যানাল এবং গ্ল্যান্ডুলার উভয় ধরনেরই হবে। আর এদের ক্ষেত্রে কি হবে, যে ফ্লেম সেল এদের ক্ষেত্রে দেখা যাবে না, এদের ফ্লেম সেল অ্যাবসেন্ট। এদের যে এক্সক্রিটরি সিস্টেমটা হয় সেই এক্সক্রিটরি সিস্টেমটা হচ্ছে এইচ শেপেড। এটা খুবই ইম্পর্টেন্ট, নিটের জন্য এটা একটা MCQ আসতেই পারে, যে দেয়ার ইজ এ H-shaped tubular excretory system. It is supposed to be formed by huge excretory renate cell. তো এদের যে excretory systemটা হচ্ছে সেটা হচ্ছে H-shaped। তো এদের এখান থেকে কি কোয়েশ্চেন হতে পারে নিটে, যে এদের এক্সক্রিটরি সিস্টেমের শেপ কী রকম, তাহলে সেটা হবে H-shaped। কী ধরনের সেল দ্বারা তৈরি, সেখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে, যেটা হচ্ছে রেনেট সেল। যেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে আমরা কি পড়েছি, যে ফ্লেম সেল, এদের ক্ষেত্রে হচ্ছে রেনেট সেল। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে কিন্তু আমরা এই এদের যে এক্সক্রিটরি সিস্টেমের শেপ কি সেল থেকে গঠিত সেটা কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে কিন্তু আমাদের মনে রাখা উচিত। এটা হচ্ছে কি, ইট ইজ পারসিউম দ্যাট দ্য ক্যানাল, যেটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের যে ক্যানাল, যেটা ক্যানাল দিয়ে গঠিত এদের যে এক্সক্রিটরি সিস্টেম, ইজ অ্যান ইন্ট্রাসেলুলার টিউবুলার এক্সটেনশন অফ আ সিঙ্গল এনারোমাসলি ইলংগেটেড সেল। তাহলে এদের কি ধরা হচ্ছে, যে একটাই মাত্র সেল কি হচ্ছে, যেটা ইলংগেট হয়ে ক্যানাল তৈরি করছে, সেটাকেই যেটা হচ্ছে রেনেট সেল গিয়ে তৈরি। তাহলে রেনেট সেলটা কি হচ্ছে, লম্বাটে হয়ে ক্যানাল তৈরি করছে, এবং যেটা হচ্ছে H শেপেড, আলটিমেটলি যেটা H শেপেড এক্সক্রিটরি সিস্টেমে পরিণত হচ্ছে। এখানে এদের এক্সক্রিটরি সিস্টেমের একটা ডায়াগ্রাম আছে, সেটা আমরা দেখলে আমাদের খুব ভালো মনে থাকবে। ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি আমরা দেখি কেন, ডায়াগ্রাম যদি আমরা মনে রাখতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কোয়েশ্চেনের আনসার ক্ষেত্রে কিন্তু আনসার করার ক্ষেত্রে বায়োসায়েন্সের ক্ষেত্রে ডায়াগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এখান থেকে যদি আমরা মনে রাখি, এখান থেকেও কিন্তু আমরা আনসার করতে পারি। আমাদের তো এখানে ডায়াগ্রাম ড্র করতে হবে না, আমাদের এখান থেকে শুধু মনে রাখতে হবে, আমরা কনসেপ্টটা শুধু বুঝে নেব আর সেটাকে মনে রাখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কি হচ্ছে, যে একটা এটাকে যদি আমরা রেনেট সেলই ধরে নিই, যে এটা রেনেট সেল, এটা রেনেট সেল ইলংগেট হয়ে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে এখানে ক্যানাল তৈরি করছে, এখানে পোস্টেরিয়ার ক্যানাল, লংগিটিউডিনাল ক্যানাল তৈরি করছে। আর এটা সামনের দিকে কি হচ্ছে, সামনের দিকে এরা মিলিত হয়ে যাচ্ছে, এই জায়গাটায় মিলিত হয়ে যাচ্ছে আর H শেপ গঠন করছে। এখানে যেমন দেখা যাচ্ছে যে রেনেট সেলের যে নিউক্লিয়াস, সেটা নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ট্রান্সভার্স যে ক্যানাল, এই লংগিটিউডিনাল ক্যানালগুলো ট্রান্সভার্স ক্যানাল দ্বারা যুক্ত হচ্ছে। এই যে লংগিটিউডিনাল ক্যানাল, এদিকে দুদিকে রেনেট সেল লম্বাটে হয়ে যে লংগিটিউডিনাল ক্যানাল তৈরি করছে, সেগুলো আবার ট্রান্সভার্স ক্যানাল দ্বারা পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এদের শেপটা অনেকটা H শেপ হয়ে যাচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, যে এদের যে এক্সক্রিটরি সিস্টেমটা সেটা হচ্ছে H শেপ হয়ে যাচ্ছে।
আর যেটা হচ্ছে রেনেট সেল দিয়ে তৈরি হচ্ছে। আর এরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাত্র যে এক্সক্রিটরি পোরের মাধ্যমে এদের এক্সক্রিটরি সিস্টেমটা কি হচ্ছে, দেহের বাইরে যেটা উন্মুক্ত হচ্ছে এক্সক্রিটরি অ্যাপারচার যেটা। তাহলে কি হচ্ছে, কি দাঁড়ালো, যে দ্য এক্সক্রিটরি সিস্টেম কনসিস্ট অফ 2 লংগিচুডিনাল এক্সক্রিটরি ক্যানাল, যেটা হচ্ছে দুদিকে দুটো এক্সক্রিটরি ক্যানাল থাকছে, যেটা ট্রান্সভার্স ক্যানাল দিয়ে যুক্ত থাকছে, আর যেটা শরীরের বাইরে বেরোচ্ছে এক্সক্রিটরি পোরের মাধ্যমে। তাহলে এদের এক্সক্রিটরি সিস্টেমটা হচ্ছে এইচ শেপেড আর রেনেট সেল দ্বারা গঠিত। এরপর আমরা চলে যাব পরের পয়েন্ট হচ্ছে নার্ভাস সিস্টেম। এদের যে নার্ভাস সিস্টেমটা কি হচ্ছে, নার্ভাস সিস্টেম উইথ সার্কিউমেট্রিক রিং অ্যান্ড এন্টেরিয়ার অ্যান্ড পোস্টেরিয়ার নার্ভ। এদের যে নার্ভাস সিস্টেমে কি থাকে, যে একটা এন্টেরিয়ার পোর্শনে অর্থাৎ সামনের দিকে, এদের ক্ষেত্রে কি হয়, হেড কিন্তু ডিস্টিংক্টভাবে কিছু বোঝা যায় না। আমাদের যেমন মানুষের ক্ষেত্রে কিংবা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে বোঝা যায় যে এটা হেড, এদেরও যেমন এন্টেরিয়ার পজিশনে কিন্তু এদের লিপ আছে, যেমন 3টে লিপ, এদের যে লিপ আছে মুখের চারিদিকে 3টে লিপস আমরা পড়েছি, সেটা কিন্তু এদের আছে, কিন্তু এদের যে হেড পোর্শনটা সেটা কিন্তু ডিস্টিংক্টভাবে বোঝা যায় না। যেমন আমাদের ক্ষেত্রে বোঝা যায় যে কিংবা উন্নত প্রাণীদের ক্ষেত্রে বোঝা যায় যে হেড কোনটা রয়েছে, হেডের মধ্যে যে সমস্ত অর্গান আলাদা আলাদাভাবে রয়েছে, কিন্তু এদের ক্ষেত্রে হেড কিন্তু ডিস্টিংক্টভাবে কিন্তু বোঝা যায় না। এন্টেরিয়ার পোর্শন আমরা বলতে পারি, এদের যে সামনের পোর্শনটা সেটা হচ্ছে এন্টেরিয়ার পোর্শন। তো এদের যে নার্ভ রিংটা, এটা হচ্ছে এদের বডির এন্টেরিয়ার পোর্শনের মধ্যে অবস্থিত। এটা বলবো না যে হেডের মধ্যে অবস্থিত, কারণ এদের হেড ডিস্টিংক্টভাবে নেই, রিংটা হচ্ছে এন্টেরিয়ার পোর্শনের মধ্যে অবস্থিত। আর এই রিং থেকেই লংগিচুডিনাল নার্ভ বের হয়, প্রায় 6টা এরকম লংগিচুডিনাল নার্ভ বের হয়, যেগুলো শরীরের সামনে থেকে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। আর আবার লংগিচুডিনাল নার্ভগুলো কি হয়, পরস্পরের সাথে ট্রান্সভার্স কমিজিওর নার্ভ দ্বারা কিন্তু পরস্পরের সাথে যুক্ত থাকে। তো সামনের দিকে কি দেখা যাচ্ছে, যে নার্ভ রিং থাকছে। এখানে আমরা ডায়াগ্রামে দেখে নিই, এদের হচ্ছে কি সার্কিউমেট্রিক নার্ভাস সিস্টেম, পুরো বডিতে এরকম গোল গোল ঘোরানো থাকে, আবার লংগিচুডিনাল নার্ভ থাকছে, ট্রান্সভার্স নার্ভ থাকছে। তো এই ধরনের নার্ভাস সিস্টেমকেই বলা হচ্ছে সার্কিউমেট্রিক নার্ভাস সিস্টেম। এখানে আমরা সামনে এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে সামনে একটা এরকম নার্ভ রিং রয়েছে। এই নার্ভ রিংয়ের কিছু জায়গায় এরকম ফুলে গিয়ে সোয়েল হয়ে তৈরি করেছে গ্যাংলিয়া। আর এই নার্ভ রিং থেকে আমরা দেখতে পাচ্ছি যে লংগিচুডিনাল এরকম নার্ভ বেরিয়েছে। আর এই লংগিচুডিনাল নার্ভগুলো আবার কি পরস্পরের সাথে এরকম ট্রান্সভার্স, এরকম দেখতে পাচ্ছি আমরা যে ট্রান্সভার্স কমিজিওর দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকছে। তাহলে এদের যে নার্ভাস সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে সার্কিউমেট্রিক টাইপ নার্ভাস সিস্টেম, যেখানে সামনে এন্টেরিয়ার পজিশনে থাকছে একটা নার্ভ রিং, আর নার্ভ রিংয়ের মধ্যে থাকছে গ্যাংলিয়া, আর গ্যাংলিয়া থেকে উৎপন্ন হচ্ছে লংগিচুডিনাল নার্ভ, যেটা বডির এন্টেরিয়ার পোর্শন থেকে একবারে পোস্টেরিয়ার পোর্শন পর্যন্ত বিস্তৃত থাকছে। এরপরে আমরা দেখে চলে আসবো যে এদের সেন্সরি অর্গ্যান। এদের সেন্সরি অর্গ্যান কীরকম হয়, এদের যে সেন্সরি অর্গ্যান হয় সেটা হচ্ছে পুয়ারলি ডেভেলপড সেন্সরি অর্গান। এদের যে প্যাপিলা রয়েছে, যে এদের যে মাউথের চারিদিকে যে লিপ বর্তমান রয়েছে, লিপের মধ্যে প্যাপিলা থাকে, আমরা ডায়াগ্রামে দেখে নেবো যে প্যাপিলার পজিশনটা কি। প্যাপিলা থাকে, আর প্যাপিলার পাশে থাকে অ্যাম্ফিড। দুটো প্যাপিলার মধ্যে, প্যাপিলার কাছে অ্যাম্ফিডস থাকে, দুটো অ্যাম্ফিডস থাকে। তাহলে অ্যাম্ফিড হচ্ছে এদের একটা সেন্সরি অর্গান। অ্যাম্ফিডটা কী ধরনের সেন্সরি অর্গান, এখানে বলেছে যে 1 on each ল্যাটারাল ভেন্ট্রিকাল লিপ হয়ে গেছে, এটা ভেন্ট্রাল লিপ হবে, এটা একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা ভেন্ট্রাল লিপ, ল্যাটারাল ভেন্ট্রাল লিপ। কোনটা ল্যাটারাল ভেন্ট্রাল লিপ আমরা দেখে নিচ্ছি ডায়াগ্রামে। তাহলে অ্যাম্ফিডটাকে যে ল্যাটারাল ভেন্ট্রাল লিপ রয়েছে তাতে প্যাপিলা বর্তমান রয়েছে, প্যাপিলার পাশে থাকছে 1 each lateral ventral lip, a single on each lateral ventral lip, a single amphid is present near a single papilla। তাহলে প্রত্যেকটা প্যাপিলার পাশে একটা করে অ্যাম্ফিড থাকছে। আর অ্যাম্ফিডটা কী ধরনের অর্গান, কী ধরনের সেন্সরি অর্গান, এটা হচ্ছে দিজ আর গ্যাস্টেটরি সেন্সরি অর কেমো রিসেপ্টার। গ্যাস্টেটরি সেন্সরি কথার অর্থ কি, গ্যাস্টেটরি সেন্সরি অর্গান কি, আমাদেরও গ্যাস্টেটরি সেন্সরি অর্গান রয়েছে। আমাদের গ্যাস্টেটরি সেন্সরি অর্গান কোথায় আছে, আমাদের জিভে আছে, যেটা হচ্ছে টেস্ট বার্ডস যেগুলো, সেইটা হচ্ছে আমাদের গ্যাস্টেটরি অর্গান। তো এদেরও গ্যাস্টেটরি অর্গান আছে, যেটা হচ্ছে অ্যাম্ফিডস। তো অ্যাম্ফিডস গ্যাস্টেটরি কথার সেন্সরি অর্গান কি করবে, এদের কাজ কি না, এদের কাজ হচ্ছে যে
টেস্ট করা যে কোন খাবারটা এরা খাবে কোন খাবারটা এরা খাবে না সেটাকে নির্ধারণ করে এই অ্যাম্ফিড, যেটা গ্যাস্টেটরি অর্গান হিসেবে কাজ করে। আবার কেমোরিসেপ্টর হিসেবে কাজ করে। এরা যেহেতু কোনো যখন যে সমস্ত এদের যে সমস্ত এন্ডোপ্যারাসাইটিক ফর্মস রয়েছে, তো হোস্টের বডিতে বিভিন্ন রকমের ডাইজেস্টিভ জুস থাকছে, কিংবা হোস্ট বিভিন্ন ধরনের যে ড্রাগ নেয়, ওষুধের মাধ্যমে যে সমস্ত ড্রাগ হোস্টের বডিতে ঢোকে, তো সেগুলো এক ধরনের কেমিক্যাল। তো কেমোরিসেপ্টরের কাজ করছে, কোন ধরনের কেমিক্যাল আছে সেটাকে এরা বুঝে নেয় এই অ্যাম্ফিডের মাধ্যমে। তো গ্যাস্টেটরি সেন্সরি অর্গান হিসেবেও কাজ করছে, আবার কেমো রিসেপ্টর হিসেবেও কাজ করছে এই অ্যাম্ফিডস। আর অ্যাম্ফিড থাকছে প্যাপিলার কাছে, আর প্যাপিলা থাকছে এদের যে দুটো ল্যাটারাল ভেন্ট্রাল লিপ রয়েছে সেইটাতে থাকছে এই অ্যাম্ফিডস। আর আরেকটা রয়েছে যেটা হচ্ছে অ্যাম্ফিড ছাড়া এদের যে একটা সেন্সরি অর্গান রয়েছে সেটা হচ্ছে ফ্যাজমিড। অ্যাম্ফিড আর ফ্যাজমিড, ফ্যাজমিডটা হচ্ছে কি, ফ্যাজমিড হচ্ছে কেমোরিসেপ্টর। দিজ আর কেমোরিসেপ্টর ইউনিসেলুলার গ্ল্যান্ডস ওপেনিং ওয়ান অন ইচ সাইড অফ টেল। তাহলে এটা কোথায় থাকছে, যে টেলের দুই দিকে থাকছে ইউনিসেলুলার গ্ল্যান্ড, যেটাকে বলা হচ্ছে ফ্যাজমিডস। আর ফ্যাজমিড কি হচ্ছে, কেমো রিসেপ্টর হিসেবে কাজ করছে। কেমো রিসেপ্টর হিসেবে কাজ করার অর্থ কি, যে কী ধরনের কেমিক্যাল হোস্টের বডিতে থাকুক, কিংবা যে সমস্ত ফ্রি লিভিং ফর্মস রয়েছে তারা কি হয়, যে সমস্ত কেমিক্যালের সংস্পর্শে এলে এরা কিন্তু রিয়্যাক্ট করে, কারণ এদের কেমো রিসেপ্টর আছে। তো ফ্যাজমিডস থাকছে, অ্যাম্ফিডস থাকছে। মনে রাখতে হবে অবশ্যই যে অ্যাম্ফিড হচ্ছে গ্যাস্ট্রেটরি অর্গ্যান আর কেমো রিসেপ্টর হিসেবে কাজ করছে, আর ফ্যাজমিড হচ্ছে কেমো রিসেপ্টর হিসেবে কাজ করছে। তো অ্যাম্ফিডের যে পজিশন সেটা আমরা দেখে নেব লিপের মধ্যে। এখানে একটা ডায়াগ্রাম, আমরা আগের যে পার্ট ছিল জেনারেল ক্যারেক্টার পড়ার, তাতে কিন্তু একটা ডায়াগ্রাম আমরা দেখেছিলাম, সেখানে লিপ আছে। তো লিপের মধ্যে পজিশনটা আমরা দেখে নেব। এখানে যে সেই ডায়াগ্রামটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে লিপ রয়েছে, তিনটে লিপ আছে। একটা হচ্ছে মিড ডরসাল লিপ, এটা হচ্ছে মিড ডরসাল লিপ, আর এই দুটো হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রাল লিপ। এই ল্যাটারাল ভেন্ট্রাল লিপের মধ্যে আমরা দেখছি যে প্যাপিলা আছে, এই যে প্যাপিলা, এটা হচ্ছে প্যাপিলা, এখানে প্যাপিলা, আর প্যাপিলার পাশেই আছে অ্যাম্ফিড, যেটা হচ্ছে গ্যাস্ট্রেটরি অর্গান হিসেবে কাজ করছে। লিপের মধ্যে আছে, অর্থাৎ গ্যাস্ট্রেটরি অর্গান হিসেবে কাজ করছে। কোন জিনিসটা খাবে কি খাবে না সেটা এরা ডিসাইড করে এই সেন্সরি অর্গানের মাধ্যমে, কারণ এখানে রয়েছে এদের মাউথ। তো মাউথের মধ্যে কোন ধরনের খাবার প্রবেশ করাবে কি করাবে না সেটা এরা ডিসাইড করে অ্যাম্ফিডের মাধ্যমে। এরপরে আমরা চলে যাব এতে যে পরের ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারে আমরা চলে যাব। তাহলে সেন্সরি অর্গান পড়লাম, সেন্সরি অর্গানের মধ্যে থাকছে অ্যাম্ফিড আর ফ্যাজমিড। এরপরে আমরা চলে যাব এদের যে রিপ্রোডাকশান, এদের রিপ্রোডাকশান কেমন হয়, এরা ডায়াসিয়াস হয় না মোনোসিয়াস হয়। তো এরা হচ্ছে ডায়াসিয়াস প্রকৃতি। ডায়াসিয়াস কথাটার অর্থ হচ্ছে কি, যে এদের যে মেল ফিমেল হবে তারা হবে সেপারেট। অর্থাৎ আগের যে আমরা ফাইলাম পড়ছি সেখানে কি ছিল, ওদের প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে অর্গ্যানিজমগুলো কি ছিল, যে হার্মাফ্রোডাইট ছিল, অর্থাৎ উভয় লিঙ্গ ছিল, মেল ফিমেল একই বডিতে, মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ছিল, গ্যামেট মেল গ্যামেট ফিমেল গ্যামেট একই বডিতে উৎপন্ন হচ্ছিল, তারা ছিল মোনোসিয়াস। কিন্তু এরা হচ্ছে ডায়াসিয়াস, এরা হার্মাফ্রোডাইট নয়। তো আবার এদের ক্ষেত্রে কি হয়, সেক্সুয়াল ডাইমরফিজমও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। সেক্সুয়াল ডাইমরফিজমটা কি জিনিস না, বাইরে থেকে দেখলে বোঝা যাবে যে কোনটা মেল কিংবা কোনটা ফিমেল, সেটা কিন্তু বোঝা যাবে, এটাকেই বলা হয় সেক্সুয়াল ডাইমরফিজম। বেশ কিছু প্রাণী রয়েছে যাদের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না, যেমন বার্ডসদের ক্ষেত্রে অনেক পাখি রয়েছে, অনেক পাখি আছে যাদের ক্ষেত্রে ডাইমরফিজম বোঝা যায়, আবার অনেক পাখি রয়েছে যেমন পায়রার ক্ষেত্রে কিন্তু কোনো সেক্সুয়াল ডাইমরফিজম নেই। বাইরে থেকে আমরা দেখে বলতে পারবো না যে কোন পায়রাটা মেল কিংবা কোন পায়রাটা ফিমেল, সেটাকে বলা যায় যে সেক্সুয়াল ডাইমরফিজম থাকছে না। কিন্তু এদের ক্ষেত্রে সেক্সুয়াল ডাইমরফিজম কিন্তু থাকছে। ম্যানের ক্ষেত্রে যেমন আমরা দেখে বলতে পারি যে কোনটা মহিলা কোনটা পুরুষ, যেটাকে বলা হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম। তো সেই ক্যারেক্টার এদের মধ্যেও বর্তমান, এদেরও সেক্সুয়াল ডাইমরফিজম রয়েছে। এখানে আমরা ডায়াগ্রামে দেখে নিই যে এদের ক্ষেত্রে কেমন সেক্সুয়াল ডাইমরফিজম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসকারিস আছে আর আছে অ্যানসাইলোস্টোমা, যেটা হচ্ছে হুকওয়ার্ম। অ্যাসকারিস আর হুকওয়ার্ম দুটোই হচ্ছে মানুষের বডিতে পাওয়া যায়, এরা হচ্ছে মানুষই হচ্ছে এদের প্রাইমারি হোস্ট।
এখানে দেখতে পাচ্ছি যে অ্যাসকারিসের মেল ফিমেল দুটোই আছে। এদের ফিমেল হয় লং স্লেন্ডার, সোজা হয়, আর মেলদের থেকে এদের আকার বড় হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ফিমেল হচ্ছে লম্বা দেখতে পাচ্ছি, আর মেলের যে বডিটা সেটা হচ্ছে পোস্টেরিয়ার সাইডটা কিন্তু একদম আলাদা ফিমেলদের থেকে। পোস্টেরিয়ার সাইডটা অনেকটা রাউন্ডেড। আর কি থাকে, এদের থাকে পিনিয়াল সিটা থাকে। পুরুষদের ক্ষেত্রে অ্যানাসের কাছে পিনিয়াল সিটা থাকে। আবার পুরুষদের ক্ষেত্রে যে কি হয়, যে পুরুষদের ক্ষেত্রে এদের যে এলিমেন্টারি ক্যানালটা ওপেন হচ্ছে অ্যানাসের মধ্যে, পুরুষদের ক্ষেত্রে এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ এদের যে ফিকাল ম্যাটার অ্যানাস দিয়ে বের হচ্ছে, আবার এদের যে স্পার্ম সেটাও কিন্তু অ্যানাসের মাধ্যমেই বের হচ্ছে। তো এদের যে অ্যানাসটা অনেকটা ক্লোয়াকার মতো, ক্লোয়াকা বা ক্লোয়েকা যেটা উচ্চারণ করবে কোনো অসুবিধে নেই। তো ক্লোয়াকা বা ক্লোয়েকা হিসাবে কাজ করে এদের যে অ্যানাসটা, কারণ অ্যানাসের মাধ্যমে এদের ফিকাল ম্যাটারও বের হচ্ছে, আবার অ্যানাসের মাধ্যমে এদের স্পার্মও কিন্তু বের হচ্ছে। আর এই যে পিনিয়াল সিটাটা কি করে, যে স্পার্মটাকে ফিমেল গোনোপোরের মধ্যে ট্রান্সফার হতে সাহায্য করে এই পিনিয়াল সিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু অ্যানাস আলাদা, আবার গোনোপোর আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে এখানে ফিমেলের যে অ্যানাস রয়েছে সেটা হচ্ছে একদম পোস্টেরিয়ার সাইডে, আর গোনোপোর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোনোপোর, আর অ্যানাস একদম টেলের কাছে অ্যানাস এখানে বর্তমান। তাহলে এদের অ্যানাস আর গোনোপোর আলাদা, কিন্তু মেলের ক্ষেত্রে অ্যানাস আর গোনোপোর একই জায়গায় ওপেন হচ্ছে, তাই এদেরকে আমরা ক্লোয়াকা ধরে নিতে পারি। ক্লোয়াকাল অ্যাপারচার তাই বলা হচ্ছে এদেরকে ক্লোয়াকাল অ্যাপারচার। এদের যে অ্যাপারচারটা ক্লোয়াকাল অ্যাপারচার বলা হচ্ছে। আর কেন বলা হচ্ছে সেটাও আমরা জানলাম, কারণ ফিকাল ম্যাটার আর স্পার্ম একই অ্যাপারচারের মাধ্যমে বেরোচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এদের দেখা যাচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম অ্যাসকারিসের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। আর একটা বিষয় যেটা মনে রাখা উচিত, যে এদের ক্ষেত্রে কিন্তু একটা ল্যাটারাল লাইন দেখা যায় এদের বডিতে, বাইরে থেকে একটা ল্যাটারাল লাইন দেখা যায়, এটাও একটা কিন্তু এদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এখানে আমরা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা ল্যাটারাল লাইন কিন্তু আছে, ল্যাটারাল লাইন। এরপরে আমরা আর একটা যে রাউন্ড ওয়ার্ম যেটা হচ্ছে এনসাইলোস্টোমা, যেটাকে হুক ওয়ার্ম বলা হয়, এরা হচ্ছে এদেরও ক্ষেত্রে কিন্তু সেক্সুয়াল ডাইমরফিজম আমরা দেখতে পাচ্ছি। এদেরও কিন্তু অ্যাডাল্ট মেল ফিমেল আলাদা, এদের ক্ষেত্রেও সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাচ্ছে। এদের যেমন ফিমেল লং স্লেন্ডার লার্জার দেন মেল, এদের ক্ষেত্রে এটা কি হচ্ছে, যে এটা হচ্ছে মেল এদের মেল এটা, আর এটা হচ্ছে ফিমেল। তো এদেরও হচ্ছে সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাচ্ছে। এদের ক্ষেত্রে কি হয়, যেটা এদের যে বডি হয়, বডি কিন্তু আনসেগমেন্টেড। এদের যে আগের ফাইলাম যেটা হচ্ছে টিনিয়াসোলিয়ামের ক্ষেত্রে কি ছিল, যে ফলস একটা সেগমেন্টেশন দেখা যাচ্ছিল। এদের ক্ষেত্রে কিন্তু ফলস সেগমেন্টেশনও দেখা যায় না। আর ট্রু সেগমেন্টেশন কোথা থেকে হয় সেটা আমরা অনেকেই জানি। ট্রু সেগমেন্টেশন হয় সেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আমরা ছবি, এখানে ডায়াগ্রাম আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেলের ক্ষেত্রে কি হয়, মেলের ক্ষেত্রে পিনিয়াল সিটা ভালোভাবে আমরা দেখে নিই, যে মেলের ক্ষেত্রে এখানে মেলের যে পোস্টেরিয়ার পোর্শনটা অর্থাৎ টেলটা, মেলের যে টেলটা সেটা হচ্ছে একটা গোটানো মতো অংশ দেখা যাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিনিয়াল সিটা রয়েছে, এই যে পিনিয়াল সিটা, এটা হচ্ছে পিনিয়াল সিটা। এটা খুবই ইম্পর্টেন্ট যে কার ক্ষেত্রে পিনিয়াল সিটা দেখা যায়, এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু হতে পারে। যে সমস্ত প্যারাসাইট, যে সমস্ত রাউন্ড ওয়ার্মই হোক, ফ্ল্যাট ওয়ার্মই হোক, কিংবা কোনো প্রোটোজোয়া হোক, যে সমস্ত যারা মানুষের বডিতে প্যারাসাইট হিসেবে বসবাস করে, তো মেডিকেল স্টাডির ক্ষেত্রে কিন্তু তাদের স্টাডি করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাদের বিষয়ে জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে যেমন যে এনসিইআরটি যেটা হচ্ছে নিটের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এনসিইআরটিতে যেটা দেওয়া রয়েছে তার বাইরেও কিন্তু আমাদেরকে কিছুটা ডিপলি একটু জেনে নেওয়া উচিত, যাতে করে সেখান থেকে কোয়েশ্চেন এলে কিন্তু আমরা যাতে আনসার করতে পারি। এরকম দেখা গেছে যে কোয়েশ্চেনটা, সেই লাইনটা, পার্টিকুলার লাইনটা হয়তো নিটে এনসিইআরটির বইতে কিন্তু নেই, কিন্তু কোয়েশ্চেন এসেছে। তো সেজন্যই আমাদের উচিত যে এগুলো একটু ডিটেলসে আমাদের পড়ে রাখা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে
ক্লোয়াকাল অ্যাপারচার কেন ক্লোয়াকাল অ্যাপারচার হয় সেটা আমরা আগে পড়লাম। এরপর আমরা চলে যাব পরের ক্যারেক্টার। এদের যে গোনাডটা কি ধরনের হয়, এদের গোনাডটা কি হয়, যে গোনাডটা খুব সিম্পল হয়, কয়েলড হয়। আর মেল জেনিটাল ডাক্ট যেটা হচ্ছে ক্লোয়াকার মধ্যে ওপেন হচ্ছে, ডাক্টস লিড ইনটু ক্লোয়াকা। ফিমেল জেনিটাল ডাক্টস উইথ আ সেপারেট ওপেনিং যেটা হচ্ছে গোনোপোরের মধ্যে এদের ফিমেল জেনিটাল ডাক্টটা ওপেন হচ্ছে। তারপরে হচ্ছে কি নো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু দেখা যায় না, শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনই এদের ক্ষেত্রে হয়। আর এদের যে ফার্টিলাইজেশনটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ মেল কি করে পিনিয়াল সিটের সাহায্যে যে স্পার্মটাকে ফিমেলের বডিতে ট্রান্সফার করে দেয়, আর ফিমেলের বডিতেই এদের ডেভেলপমেন্টটা হয়। ফিমেলের বডিতে এদের যে ফার্টিলাইজেশনটা ফিমেলের বডিতে হয়। এরপর যে এদের যে ডেভেলপমেন্টটা হচ্ছে ইউজুয়ালি ডাইরেক্ট, উইদাউট অর উইথ ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ডেভেলপমেন্ট ডাইরেক্ট হতে পারে, যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ডাইরেক্ট হওয়ার অর্থ কি, যে কোনো লার্ভা দশা কিন্তু থাকছে না, লার্ভা দশা না থাকলেই হবে ডেভেলপমেন্ট ডাইরেক্ট, লার্ভা দশা থাকলেই হবে ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট। আর এদের ক্ষেত্রে কোনো ইন্টারমিডিয়েট হোস্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যেমন অ্যাসকারিসের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট হোস্ট কিন্তু থাকে না। ম্যান যেটা হচ্ছে হিউম্যান বিইং, সেটাই হচ্ছে এদের মেন হোস্ট। এবার আমরা পড়ে নেব যে এদের কিছু প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন। এদেরকে এই যে ওয়ার্মস, যে রাউন্ড ওয়ার্মস, এদের কিন্তু যে এরা যেহেতু মানুষের বডিতে প্যারাসাইট হিসাবে বসবাস করে, তো এদের সম্বন্ধে জানা মেডিকেল স্টাডির ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এদের যে প্যারাসাইটিক হওয়ার জন্য, এরা হচ্ছে প্যারাসাইট হওয়ার জন্য এদের তো শরীরে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টেশন হয়। প্যারাসাইট হওয়ার জন্য কিছু কিছু মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন হয়, কিছু কিছু ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন হয়। তো এদের মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন কী কী, যাতে প্যারাসাইট হয়ে এদের যে সমস্ত সুবিধা এরা পেতে পারে, যে সমস্ত অ্যাডাপ্টেশন হওয়ার জন্য যে সমস্ত সুবিধা এরা পাচ্ছে, সেই সমস্ত যে সুবিধা পাওয়ার যে সমস্ত এদের বডির মধ্যে যে সমস্ত চেঞ্জেস হচ্ছে, সেইগুলো আমরা কিন্তু জেনে নেব। এদের মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন কিছু আছে। মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশনের শুরুতেই কি আসে, যে বডি কাভারিং। এদের যে বডি কাভারিং খুবই টাফ হয়, কিউটিকল দ্বারা নির্মিত, এবং সেটা হচ্ছে নির্জীব, একদম নির্জীব, যেটা হচ্ছে লাইফলেস। এবং এদের মোল্টিং হয় অর্থাৎ কি, এদের যে ওপরে স্কিনটা মোল্টিং হওয়ার অর্থ কি, যেটা হচ্ছে স্কিন এদের খসে পড়ে, এবং মোল্টিং হওয়ার ফলে একটা স্টেজ থেকে এরা অন্য স্টেজেতে উন্নীত হয়, যেটাকে বলে থিক টেগুমেন্ট ফ্রিকুয়েন্টলি প্রোভাইডেড উইথ সুইটেবল প্রোটেকশন। এদের আবার টেগুমেন্টের ওপরও আবার কিন্তু অনেক সুইটেবল প্রোটেকশনও থাকে। তাহলে বডি কাভারিং হচ্ছে খুবই টাফ, থিক, যাতে করে হোস্টের যে ডাইজেস্টিভ জুস এদের কিন্তু কোনো ক্ষতি না করে, এদেরকে ডাইজেস্ট না করতে পারে। যদি সেটা না হতো তাহলে কি হতো, এদের বডি তো প্রোটিন দ্বারা নির্মিত, তাহলে কি হতো, হোস্টের যে প্রোটিন পাচনকারী যে ডাইজেস্টিভ জুস, সেটা এদেরকে ডাইজেস্ট করে ফেলতো, তাহলে এরা মারা যেত। কিন্তু সেটা এখানে হচ্ছে না, কারণ এই জন্যই এদের কি হচ্ছে, এদের যে টেগুমেন্ট অর্থাৎ এদের যে বডি কাভারিং, সেটা হচ্ছে খুবই থিক, খুবই মোটা। তারপরে এদের বডিতে অনেক সময় কি থাকে, অর্গান অফ অ্যাডিশন থাকে। রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে অর্গান অফ অ্যাডিশন থাকে না, কিন্তু এদের যে বডির যে স্ট্রাকচারটা, সামনে পিছনে যে বেলনাকার ছুচালো ধরনের, যার জন্য এরা কিন্তু এদের নিজেদেরকে কিন্তু প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি রেখেছি আমরা, যে প্ল্যাটিহেলমিনথিসরা হুক সাকারের মাধ্যমে হোস্টের বডির সাথে আটকে থাকছে। কিন্তু এদের ক্ষেত্রে কি হচ্ছে, কিন্তু কোনো হুক সাকার কিন্তু থাকছে না, হুকও থাকছে না, সাকারও থাকছে না, তবুও কিন্তু কি হয়, এরা সহজেই কিন্তু বডি থেকে বের হয়ে যায় না। এরা সহজে, আমরা যতই পরিমাণ জল খাই না কেন, আমরা যতই খাবার খাই না কেন, এরা খাবারের সাথেও এরা কিন্তু ফিকাল ম্যাটারের সাথেও বের হয়ে যায় না, কখনোই বের হয় না। কারণ এদের যে শরীরের যে গঠনটা, এরা ঠিক শরীরের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এদের নিজেদেরকে এমনভাবে অ্যাডজাস্ট করে রাখে, যাতে করে এরা কিন্তু সহজেই বডি থেকে এলিমিনেট হয় না, সহজেই বডি থেকে বের হয়ে যায় না। এটাও এক ধরনের এদের প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন। তো অর্গান অফ লোকোমোশন, এদের অর্গান অফ লোকোমোশনের কোনো দরকার নেই, এদের কোনো অ্যাপেন্ডেজেস কিন্তু নেই, হাত পা অ্যাপেন্ডেজেস এসবের কিন্তু এদের কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ এরা তো লোকোমোশন
করছেই না লোকোমোশন, যে কেন এদের তো লোকোমোশনের প্রয়োজন হচ্ছেই না, কারণ এরা হচ্ছে হোস্টের বডিতে একটা সুইটেবল জায়গায় নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, তাই এদের ক্ষেত্রে কিন্তু কোনো লোকোমোটরি অর্গানের দরকার হচ্ছে না। তারপর হচ্ছে অর্গানস অফ নিউট্রিশন। তো অর্গান অফ নিউট্রিশন এদের ক্ষেত্রে, রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে অর্গান অফ নিউট্রিশন প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নত। এদের কিন্তু কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যাচ্ছে, এদের মাউথ আছে, অ্যানাস আছে, যার জন্য এদের ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট, যেটা ছিল প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে ছিল না। টিনিয়া সোলিয়ামের ক্ষেত্রে জেনারেল বডি সারফেসের মাধ্যমে তাদের নিউট্রিশন হোস্টের বডি থেকে নিতে হতো। এদের ক্ষেত্রে থাকছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম থাকছে, মাস্কুলার ফ্যারিংস থাকছে, এদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু অনেকটাই উন্নত। এরপর হচ্ছে নিউরোসেন্সারি সিস্টেম, যেটা আমরা পড়লাম যে এদের অ্যামফিজ আছে, ফ্যাজমিস আছে, যেটা ট্যাঙ্গো কেমো রিসেপ্টর হিসাবে কাজ করছে। ট্যাঙ্গো কেমো রিসেপ্টর অর্থাৎ কি, যে ট্যাঙ্গো রিসেপ্টর অর্থাৎ এরা টাচ, কোনো কিছু টাচ, ট্যাঙ্গো কথার অর্থ হচ্ছে কি টাচ করে বুঝতে পারা, টাচ সেন্সারি, সেটা হচ্ছে ট্যাঙ্গো। আবার কেমো রিসেপ্টর হিসেবেও কাজ করে এদের যে ফ্যাজমিড রয়েছে সেটা হচ্ছে কেমো রিসেপ্টর হিসেবেও কাজ করে, অ্যামফিডো কেমো রিসেপ্টর হিসেবে কাজ করে। তাহলে এদের নিউরোসেন্সারি সিস্টেমও কিন্তু প্ল্যাটিহেলমিনথিসদের ক্ষেত্রে কিন্তু উন্নত। এটাও হচ্ছে এদের একটা প্যারাসাইটিক অ্যাডাপ্টেশন। কিন্তু এদের যে নিউরোসেন্সারি সিস্টেম কিন্তু উন্নত প্রাণীদের থেকে কিন্তু ততটা যদি আমরা কম্পেয়ার করি ততটা কিন্তু উন্নত নয়, কারণ ফ্যাজমিড, অ্যামফিড আর ফ্যাজমিডের মধ্যেই সীমাবদ্ধ। কারণ এরা যেহেতু হোস্টের বডিতে নিজেদেরকে অ্যাডজাস্ট করে রেখে দেয়, তো সেখানে যারা রয়েছে হোস্ট, যে সমস্ত ফর্ম রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে যে সমস্ত ফর্ম যেগুলো হচ্ছে ফ্রি লিভিং, তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু সেন্সিটিভ সিস্টেমের কাজ কিন্তু থেকে যায়। কিন্তু যারা একটা সেফ এনভায়রনমেন্টে রয়েছে, যে সমস্ত প্যারাসাইট তো হোস্টের বডিতে একটা সেফ এনভায়রনমেন্টেই থাকে, তো সেজন্যই একটু ডিডাকশন হয়ে যায়, প্রোফাউন্ড ডিডাকশন অফ নার্ভাস সিস্টেম। কারণ উন্নত প্রাণীদের তুলনায় এদের নার্ভাস সিস্টেম কিন্তু অনুন্নত, ততটা উন্নত নয়। ফ্রি লিভিংদের ক্ষেত্রে কিন্তু উন্নত হতে পারে। যেমন আমরা প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে কি দেখেছি, যে ফ্রি লিভিং যে ফর্ম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আই স্পট দেখা যায়, যেমন ডাগেশিয়া, প্ল্যানেরিয়ার ক্ষেত্রে আই স্পট থাকছে। কিন্তু যে সমস্ত ফর্ম এন্ডোস প্যারাসাইট, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ফটোরিসেপ্টর কিন্তু থাকছে না, যেমন প্ল্যানেরিয়াতে থাকছে। তো প্যারাসাইটের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম আরও বেশি অনুন্নত। এরা যেহেতু এদের কি হয়, লাইফ সাইকেল একটু কমপ্লিকেটেড হয়, সেজন্য কি হয়, রিপ্রোডাক্টিভ সিস্টেম এদেরকে অনেক বেশি করে উন্নত করে রাখতে হয়। এরা প্রচুর পরিমাণে, এদের যে ফিকান্ডিটি রেশিও খুব হাই, অর্থাৎ প্রচুর পরিমাণে এগ এরা তৈরি করে, মিলিয়নস অফ এগ এরা একেবারে উৎপন্ন করতে পারে, যাতে এদের ডিসপারশন খুব বেশি পরিমাণে হয়। কারণ বেশিরভাগ এগ কি হয়, যে হোস্ট বডি পায় না, হোস্টের বডিতে প্রবেশ করতে পারে না, ডিস্ট্রয় হয়ে যায়, সেজন্য এদের ফিকান্ডিটি রেশিও অনেক বেশি, অনেক পরিমাণে এগ প্রডিউস করে, যাতে করে কিছু পরিমাণে এগ হোস্টের বডির মধ্যে প্রবেশ করতে পারে আর লাইফ সাইকেল চালাতে পারে, আর এদের যে স্পিসিসের যে সাস্টেনেবিলিটি সেটা মেনটেন হয়। তাহলে এটা কি, ইট ইজ দ্য বেস্ট ডেভেলপমেন্ট সিস্টেম ইন হেলমিন্থ, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে বেস্ট ডেভেলপড হেলমিন্থের ক্ষেত্রে, যেটা প্ল্যাটিহেলমিনথিসও হতে পারে, আবার নিমাটহেলমিনথিসও হতে পারে। যেটা কিসের জন্য হচ্ছে, প্যারাসাইট অ্যান্ড পারফেক্টেড টু মিট দ্য নিডস অফ ট্রিমেন্ডাস এগ প্রোডাকশন, প্রচুর পরিমাণে এগ প্রডিউস করার জন্য এদের রিপ্রোডাক্টিভ সিস্টেম খুবই উন্নত হয়। এরপরে আমরা আসবো যে এদের ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। মরফোলজিক্যাল জানলাম, এবার জানলাম যে ফিজিওলজিক্যাল, শারীরবৃত্তীয় যে সমস্ত অভিযোজন, সেটা হচ্ছে কি প্রোটেক্টিভ মেকানিজম, যেটা এদের কিছু প্রোটেক্টিভ মেকানিজম থাকে, যেটা হচ্ছে এদের টেগুমেন্ট। এনারোবিক রেসপিরেশন করে, যে সমস্ত এন্ডোপ্যারাসাইট তারা হচ্ছে কি একটা এনারোবিক কন্ডিশনে থাকে, সেখানে কিন্তু কোনো ফ্রি অক্সিজেন অ্যাভেলেবল থাকে না, তো তখন তাই এরা কি করে, যে এনারোবিক রেসপিরেশন চালায়। আর যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন করে সেটা হচ্ছে ওদের বডির জেনারেল সারফেস থেকে ডিফিউজ হয়ে যায়। এদের ক্ষেত্রে অসমোরেগুলেশনও দেখা যায়, যে এদের বডির অসমোরেগুলেশনের পাওয়ার রয়েছে। অসমোরেগুলেশনের সাহায্যে এরা কি হচ্ছে, বডির ভেতরে যে এনভায়রনমেন্ট এবং বাইরের এনভায়রনমেন্টের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করে অসমোরেগুলেশনের সাহায্যে। এটাও হচ্ছে একটা এদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আর একটা হচ্ছে হাই ফার্টিলিটি, প্রচুর পরিমাণে এগ প্রডিউস করতে পারে। কারণ কি, এদের কি হয়, হেলমিনথিসদের ক্ষেত্রে কি হয়, হেলমিনথিস ফেস আ ভেরি আনসার্টেন ফিউচার হোয়াইল পাসিং থ্রু দ্য কমপ্লেক্স লাইফ সাইকেল।
তাহলে কি এদের লাইফ সাইকেলটা যেহেতু কমপ্লেক্স হয় সেজন্য কি হয় এদের ফিউচারটা আনসার্টেন হয় যে কোন একটা বাঁচবে কি কোন একটা বাঁচবে না, সেজন্য এদের প্রচুর পরিমাণে এরা এগ প্রডিউস করে। তাহলে আমরা যে আজকে আমরা কি জানলাম যে এদের যে সমস্ত বাকি যে এদের যে ক্যারেক্টার্সগুলো জেনারেল ক্যারেক্টার্সগুলো বাকি ছিল সেই জেনারেল ক্যারেক্টার্সগুলো আমরা জেনে নিলাম। আর আমরা এনসিইআরটি থেকেও এটা কিন্তু আমরা এনসিইআরটি থেকে লাইন বাই লাইন কিন্তু আমরা পড়ে নিয়েছি, তো সেই ভিডিওটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। এদের যে ক্লাসিফিকেশন অন্যান্য যে সমস্ত ফাইলাম আমরা পড়েছি যেমন প্ল্যাটিহেলমিনথিস পড়েছি, প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, ওদের আমরা ক্লাসিফিকেশনের সাথে সাথে পড়েছি, কিন্তু এই ফাইলামের ক্লাসিফিকেশন আমরা পড়বো না, কারণ পড়ার দরকার নেই। ক্লাসিফিকেশন থেকে সেখানে কিন্তু কোয়েশ্চেন আসে না। আগের যে ফাইলামটা ছিল সেখানে ফাইলামগুলো বললাম সেখানে কিন্তু ক্লাসিফিকেশন পড়াটা কিন্তু ইম্পর্টেন্ট, উদাহরণগুলো জানার জন্য, উদাহরণগুলো মনে রাখার জন্য। এখানে কিন্তু এদের ক্লাসিফিকেশনের আসার কোনো সম্ভাবনাই নেই এখানে ক্লাসিফিকেশন, তাই আমরা এই ফাইলাম থেকে ক্লাসিফিকেশন পড়বো না। শুধু আমরা পড়লাম জেনারেল ক্যারেক্টার্স, দুটো পার্টে পড়লাম, আর আমরা এনসিইআরটি থেকে পড়লাম। তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিও ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, নোটিফিকেশন অল করবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছতে পারে। থ্যাংক ইউ।